আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২৪ সালের জুলাই সন্ত্রাসকে দিয়ে ১৯৭১-কে ঢেকে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইন নিয়ে ইউনূসের নেতৃত্বে জামায়াত, বিএনপি, এনসিপি কাজ করছিল, তা যে এখনো চলমান তা প্রমাণিত হলো ৭ই মার্চে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর অপরাধে গ্রেপ্তার করা থেকে। ইউনূস সরকারের অবৈধ শাসনামলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। আপনাদের মনে থাকবে যে এই ভিডিও কলাম থেকেই একাধিকবার ভাগো আওয়ামী লীগ আসছে বলে ভিডিও করে প্রমাণ করেছিলাম যে ইউনূস আমলে বিএনপি, জামায়াত, এনসিপি কিভাবে আওয়ামী লীগের ভয়ে শঙ্কিত হয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে লাখ লাখ নেতাকর্মীকে জেলে দিয়ে জেলের ভেতর হত্যা করে জুলুম চালিয়েছে। এখন তারেক রহমানের এই বর্ধিত সরকার কাজটি করে যাচ্ছে। ৭ই মার্চের ভাষণকেই যদি তাদের এত ভয়, তাহলে তারা আওয়ামী লীগ আসলে সামলাবে কি করে বলুন তো? শাহবাগ থানার সামনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের এই আহ্বান ধ্বনিত হতেই শুরু হয়ে যায় তাণ্ডব। ৩ জন তরুণ যারা শুধুমাত্র জাতির পিতার ঐতিহাসিক ভাষণ বাজিয়েছিলেন, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়। এই দৃশ্যটি ২০২৪ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাটে ঘটা সবচেয়ে নিত্য নৈমিত্তিক দৃশ্য। একাধিকবার ঘটেছে। দেখতে দেখতে বাঙালির চোখ পচে গেছে। ইউনূস শুরু করেছিল, এখন তারেক রহমানের সরকারও তা অব্যাহত রেখেছে। ইউনূসের আমলে যারা এই নাটক করে আওয়ামী লীগকে গ্রেপ্তার, নির্যাতন করত, এখনো সেই বিএনপি, জামায়াত, এনসিপি মিলেই সেটি করছে। কিন্তু ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য কিংবা ধানমন্ডি ৩২-এ যাওয়ার জন্য তারেক রহমানের সরকারও ইউনূসের মতো ভীত হয়ে এসব ঘটাবে, সেটি অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু আমার কথা হলো, তারেক রহমানের সরকারের ভয় তো আরো বেশি, কারণ তাকে ক্ষমতায় বসানোই হয়েছে জুলাই জঙ্গিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। যে কারণে তারা পুলিশ হত্যার বিচার করবে না, যে কারণে তারা ইনডেমনিটি তুলবে না। ৭ই মার্চের ভাষণের প্রতি এই তীব্র প্রতিক্রিয়া আসলে তাদের ভেতরের ভয়ের স্বরূপ উন্মোচন করে দিচ্ছে আমাদের সামনে আবারও। এই ভাষণটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তৃতা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি এই বাক্য। ইউনেস্কো যে ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে, যারা এই ভাষণকে ভয় পায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকেই ভয় পায়। তাদের এই ভয়ের কারণ স্পষ্ট। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুজ্জীবিত করে। অবৈধ নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই এই ভয়ের লক্ষণ প্রকাশ পাচ্ছিল। লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার, জেলের ভেতরে হত্যা, অফিস বাড়িঘর লুট ভাঙচুর, এসবই ছিল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আশঙ্কায় তাদের প্রতিক্রিয়া। তারা জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, যার শেকড় বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পতিত। বিএনপি জামায়াত জোটের এই ভয় আসলে নিরর্থক নয়। সাম্প্রতিক ঘটনাবলী তাদের আশঙ্কাকে আরো তীব্র করেছে। নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় সক্রিয় হতে শুরু করেছেন। পঞ্চগড় থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত ১৫টি জেলায় দলীয় অফিস খোলা হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে, মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ আবারও মাঠে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে বা ফিরে এসেছে। বিএনপি নেতাদের স্বীকারোক্তি প্রমাণ করে তাদের দুর্বল অবস্থান। নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোট পেতে তারা নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেক এলাকায় গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করে নির্বাচনের পর সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। এই কৌশলগত আপোষ তাদের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ। শক্তিশালী রাজনৈতিক দল কখনো প্রতিপক্ষের কাছে এভাবে আত্মসমর্পণ করে না। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইতিহাসকে অস্বীকার করার এই প্রচেষ্টা, প্রবণতা। ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ।
এই ভাষণ বাজানো অপরাধ নয়, এই ভাষণ তো নিষিদ্ধ নয়, কারণ এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের অংশ, জাতীয় ইতিহাসের অংশ। যারা এই ভাষণকে নিষিদ্ধ করতে চায় তারা আসলে বাংলাদেশের মূল পরিচয়কে মুছে ফেলতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন, যখন মাতৃভাষা দিবসে কর্মসূচি করতে গিয়ে আটক হন, তখন এটি স্পষ্ট হয় যে তাদের অপরাধ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, অপরাধ হলো বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট তাদের নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো জামায়াত শিবিরের এই সরকারের উপর ক্রমবর্ধমান প্রভাব। নির্বাচনে জামায়াতের প্রার্থীরা জিতেছেন, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব আছে, তারা তো বিরোধী দলেও আছেন, সংসদে তাদের মানে বিরাট বড় দল গেছে, জিতিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই মানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য প্রধানমন্ত্রী মানে হত্যা মামলার আসামি ছিলেন, তাকেও দায় মুক্তি দিয়ে মানে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। মানে যে শক্তি ৭১ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তারাই আজ ক্ষমতার অংশীদার। তাদের কাছে ৭ই মার্চের ভাষণ অসহনীয়, কারণ এই ভাষণই তাদের অপরাধের সাক্ষী। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে তাদের এই ভয়ের আসল কারণ আসছে ২৬শে মার্চে কি ঘটবে সেই আশঙ্কা থেকে। এই যে আসছে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে যদি আওয়ামী লীগ প্রকাশ্যে মাঠে নামে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা জানে যে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার দিন। এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামলে কোটি মানুষ তাদের সঙ্গে যুক্ত হবে। বিএনপি জামায়াত নেতারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে তাদের নেতাদের কারাগারে পুরে তারা নিরাপদে আছেন, কিন্তু ইতিহাস প্রমাণ করে জনপ্রিয় রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ৭০ বছর শাসন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কাছে পরাজিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার কয়েক দশক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষে নেলসন ম্যান্ডেলাকেই রাষ্ট্রপতি করতে হয়েছিল। বাংলাদেশেও এই ঘটনার পুনরাবৃত্তি হবেই হবে। আওয়ামী লীগের ভয়ে আজ যারা কাঁপছেন, আগামীকাল তাদেরই হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে হবে। ইতিহাস তার নিজস্ব গতিতে এভাবেই চলে, কেউ তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। এই পরিপ্রেক্ষিতে বোঝা যায় কেন একটি ঐতিহাসিক ভাষণ বাজানোও তাদের কাছে অসহনীয়। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়, স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। যে দল স্বাধীনতার চেতনা নিয়ে গর্বিত, সেই দলের প্রত্যাবর্তন ঠেকানোর জন্য তারা ইতিহাসকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ তাদের ইতিহাস ভুলে যায়নি, মুক্তিযুদ্ধের চেতনা হারায়নি। আজ একটি ভাষণ বাজানোর জন্য গ্রেপ্তার হলেও আগামীকাল কোটি কণ্ঠে সেই ভাষণ ধ্বনিত হবে। ইতিহাসের এই অমোঘ নিয়মের কাছে সব ভয় ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বঙ্গবন্ধুর ভাষণেই এত, বঙ্গবন্ধুর দলে না জানি কত ভয় তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধ অবৈধভাবে, অবৈধ সরকারের নির্বাহী আদেশে। বঙ্গবন্ধুর ভাষণটিকেও ভয়ে বাজাতে দেওয়া হলো না। কিন্তু যদি সত্যি ২৬শে মার্চ আওয়ামী লীগ মাঠে নামে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? ভয়ে কি তখন বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা কাপড় নষ্ট করে ফেলবেন? আমার তো এখনই সেটা মনে হচ্ছে, হাসি পাচ্ছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী, এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন, এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং তার শীর্ষ প্রসিকিউটর হিসেবে, চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল, সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে তারেক রহমান সরকার গঠিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অপসারণের পরপরই তখনই বেরিয়ে এসেছিল যে সরকারের হাতে এমন সব আর্থিক দুর্নীতির প্রমাণ চলে এসেছে যে তাজুল ইসলামের জন্য মানে সরে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিনা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, এমন এক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার পরেও যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিও টু শব্দটি করেনি, তারও একটা বড় কারণ এই যে সকলেরই এখন জানা আছে যে তাজুলের ট্রাইব্যুনালে কি ধরনের দুর্নীতি ঘটেছিল আর কি সব প্রমাণ আর সাক্ষী কোথায় কোথায় আছে। তাজুল ইসলামের অপসারণের পরপরই তার যে প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউশন টিমেরই একজন সদস্য সুলতান মাহমুদ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত লিখেছিলেন যে কিভাবে রাজসাক্ষী ব্যবসা করে এবং টাকার বিনিময়ে অপরাধীদেরকে এক রকমের মামলা থেকে নিস্তার দিয়ে চেয়ারকে টাকা কামানোর হাতিয়ারে পরিণত করেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একেবারে এই ভাষায় লিখেই তখন সুলতান মাহমুদ লিখেছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের জ্ঞাতসারেই অন্য প্রসিকিউশন টিমের সদস্য গাজী মুনার হোসেন তামিমের ঘরে তিনি আশুলিয়া মামলার পুলিশ সদস্য আফজালুল ইসলামের স্ত্রীকে ভারী ব্যাগ নিয়ে ঢুকতে দেখেছেন এবং সে কারণে আফজালুল ইসলাম আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় রাজসাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন। ঠিক তেমনি ভাবে চাংখারপুলে গুলি চালাচ্ছেন স্বয়ং নিজে এমন ভিডিও আছে পুলিশ অফিসারের, তাকেও বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম ছেড়ে দিয়েছিল। যেটা সবচেয়ে এক রকমের বিস্ফোরক তথ্য সুলতান মাহমুদ দাবি করে বসেন, সেটা হচ্ছে যে রাজসাক্ষী হিসেবে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হলো শেখ হাসিনার মামলায়, যে শেখ হাসিনার মামলায় আসলে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখনকার পুলিশ আইজি, তিনি মূল সাক্ষী এবং সকল প্রমাণের মূল ভিত্তি, মানে যাকে ছাড়া আসলে মামলাটার আর কোনো প্রমাণাদি নাই, সেই রাজসাক্ষীকেও যে রাজসাক্ষী করা হয়েছে তাও একটা বিপুল টাকার বিনিময়ে সেটেল করেছিলেন তাজুল ইসলাম। তবে তাজুল ইসলাম দ্রুততম সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তখন যে এই সুলতান মাহমুদেরই তিনি অপসারণ চেয়েছিলেন, কারণ সুলতান মাহমুদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, গানম্যান নির্যাতন সহ নানা রকম অভিযোগ আছে। এসব বলে তিনি আপাতত ধামাচাপা দেন। আর নতুন যে চিফ প্রসিকিউটর বিএনপি নিয়োগ করেছে, বিএনপি পন্থী আইনজীবী আমিনুল ইসলাম, তিনি তখন বলেন যে তিনি মাত্র এসেছেন দায়িত্বে, এখনো কিছু জানেন না, অভিযোগ পেলে তিনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন। মানে একেবারে সবচেয়ে স্পর্শকাতর যে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলা, এবং শেখ হাসিনার মামলার যে মূল প্রমাণ রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেটাই বহু টাকার বিনিময়ে হয়েছে এমন একটা অভিযোগ আসার পর অনেকেই বলা শুরু করেন এরপর আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য থাকে কিনা, এই বিচারের পরবর্তী পর্যায়ে এই মামলার দুর্নীতির তদন্ত ছাড়া অগ্রসর হওয়া যায় কিনা। অনেকে এই প্রশ্ন তো অনেক আগে থেকেই তুলছেন যে অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠিত হলো শেখ হাসিনার বিচারের জন্য, সেটারই কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আছে কিনা। এই অবস্থায় এখন যেই প্রমাণ বেরিয়ে এসেছে, এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চালিয়ে নেওয়া, এসব বিচার কাজের বিশ্বাসযোগ্যতা থাকা কিংবা এর কোনো আইনি ভিত্তি আছে বলে দাবি করাই বোধহয় মুশকিল হয়ে যাবে। এই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমেরই আরেক সদস্য সাইমুম রেজা, তিনি পদত্যাগ করেছেন সোমবারে। মানে এই যে প্রসিকিউশন টিমটা গঠিত হয়েছিল তাজুল ইসলামের, সেখানে সকলেই তাজুল ইসলাম, যিনি জামায়াতের একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী, তারই ঘনিষ্ঠ আইনজীবী এবং সহচরদেরকে নিয়ে এই প্রসিকিউশন টিমটি গঠিত হয়েছিল। সকলেই জামায়াতপন্থী, কারণ এই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার করতে হবে, এটা আসলে মূলত জামায়াতের একটা রাজনৈতিক লক্ষ্য ছিল। কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু শেখ হাসিনা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করেছিলেন, কাজেই একরকমের তার প্রতিশোধ হিসেবে জামায়াত তার রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে যে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিচার করে ছাড়বে। এখন এমন অডিও ক্লিপ গতকাল সাইমুম রেজা তালুকদার নামের ওই প্রসিকিউটর পদত্যাগ করার পরে বেরিয়ে এসেছে, যেখানে শোনা যাচ্ছে প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সেই ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বারবার কথা বলছেন। আর সেসব কথোপকথনে বারবারই তিনি বলছেন যে তিনি জামিনের ব্যবস্থা করে দিতে পারেন ফজলে করিম চৌধুরীর, যদি ফজলে করিম চৌধুরীর পরিবার তাকে 1 কোটি টাকা দিতে রাজি হয়। এমনকি তিনি এই কথাও বলছেন যে সেই 1 কোটি টাকাটা চাইলে পরিবার কিস্তি হিসেবে দিতে পারে, কিন্তু কিছু অগ্রিম 10-20 লাখ টাকা এখন থেকে দেওয়া প্রয়োজন। 2024 সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের রাউজানের এই সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কারাগারে আটক আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার মামলাটা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যায় নাই। এই যে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার নিজেই ফোনে বলছেন আবার যে আসলে কোনো অভিযোগ নাই, অভিযোগ পাওয়াও যাবে না, প্রমাণও করা যাবে না। কাজেই এই যে এক রকমের উনাকে 1 কোটি টাকা দিয়ে প্রসিকিউশন টিমকে এক রকমের খুশি করে জামিনের ব্যবস্থা করাটাই এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের জন্য ভালো হবে। এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগের পর যখন সোমবারে এই অডিও ক্লিপগুলো পরিবারের বরাতে পেয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়া শুরু করে, তখন আবার তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার বলেছেন যে প্রসিকিউশন টিমের গঠনটাই এমন যে কোনোভাবেই কোনো ব্যক্তির পক্ষে একা কাউকে জামিন দেওয়া বা কাউকে রাজসাক্ষী বানানো বা কাউকে কোনো সুবিধা দেওয়া সম্ভব হয় না। এটা করতে হলে একেবারে চিফ প্রসিকিউটরের অনুমোদন সহ জ্ঞাতসারে পুরো প্রসিকিউশন টিমের এক রকমের বোঝাপড়ার মধ্যেই এই কাজটা করতে হবে, কারণ চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিমকে কয়েকটি স্তর পার করে মামলার নথি প্রস্তুত করতে হয় এবং আদালতে উভয় পক্ষের শুনানি, সাক্ষ্য, যুক্তিতর্ক শুনে আদালত তারপরে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে তাদের অর্ডার ও রায় দেন। কিন্তু সাইমুম রেজা তালুকদারের এই যে সংবাদ মাধ্যমকে দেওয়া এই মন্তব্য, তাতে পরিষ্কার যে তিনি বলতে চাইছেন যে এই যে চিফ প্রসিকিউটরের জানাশোনার বাইরে কিংবা পুরো প্রসিকিউশন টিমই যদি যুক্ত না হন, তাহলে কোনো কাউকে কোনো মামলায় সুবিধা দেওয়া প্রসিকিউশন টিমের পক্ষে সম্ভব হয় না। মানে সাইমুম রেজা তালুকদার একা ডুবতে চাইছেন না, তিনি যখন ডুববেন তখন তিনি সবাইকে নিয়েই সম্ভবত ডুবতে চাইছেন। এখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছেও নাকি এই অডিও রেকর্ড শুনিয়ে আসা হয়েছিল বলে এখন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যরা দাবি করেছেন বলে প্রথম আলোতে লিখেছেন আওয়ামী লীগের কট্টর সমালোচক এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের একজন পর্যবেক্ষক ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান লিখছেন যে এই সাবেক সাংসদের পরিবার এই অডিও রেকর্ডগুলো তাজুল ইসলামকে গিয়ে শুনিয়ে এসেছিল, কিন্তু তাজুল ইসলাম তখন ওই মামলা থেকে সাইমুম রেজা তালুকদারকে বাদ দেন বটে, কিন্তু পুরো প্রসিকিউশন টিম থেকে বাদ দেন না। এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার এখন এই অডিও রেকর্ডগুলো গিয়ে তুলে দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছে এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী, এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে
কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। এখন এই যে এবিএম ফজলে করিমের পরিবারের সঙ্গে সাইমন রেজা তালুকদারের যে কথোপকথন, সেখানে তিনি পরিষ্কার বলেন যে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আওয়ামী লীগ নেতা হিসেবে একরকম বড় নেতাদের কয়েকজনকে ফাঁসিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলো সাজানোর চেষ্টা হচ্ছে। কাজেই টাকা পয়সা দিলে, একটা যোগসাজশের মধ্যে আসলে, সমঝোতার মধ্যে আসলে ছাড় পাওয়া যাবে। সেগুলোর সাথে যদি এখন সুলতান মাহমুদ যে অভিযোগগুলো এনেছিলেন, প্রসিকিউশন টিমের আরেক সদস্য, যে এমনকি আবু সাইদের মামলায় একজন পুলিশ কর্মকর্তা ইমরান, তাকে যে শেষ পর্যন্ত মামলায় আর আসামি রাখা হয়নি, সেটাও একটা বড় ধরনের টাকার বিনিময় হয়েছে, সেসব অভিযোগ মিলিয়ে দেখলে, কিংবা আব্দুল্লাহ মামুনকে সাক্ষী করা, কিংবা আশুলিয়ার মামলায় যে লাশ পোড়ানোর সঙ্গে জড়িত ছিল সেই এসআই কে রাজসাক্ষী করে ফেলা, কিংবা চাংখারপুলে যে পুলিশ গুলি চালিয়েছে সেই পুলিশকেই মামলা থেকে নিস্তার দেওয়া, এই সবগুলো মেলালে পরিষ্কার হয় যে বড় ধরনের টাকার লেনদেন চলছিল এই প্রসিকিউশন টিমে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হওয়ার পর থেকে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের এসব ভয়াবহ আর্থিক দুর্নীতি, নৈতিক দুর্নীতির সাক্ষী, সাক্ষ্য, প্রমাণ হাতে নাতে পাবার পরেও বিএনপি সরকারের জন্য কি শুধুমাত্র এই অতি স্পর্শকাতর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্যদের একে একে সরিয়ে দেওয়াই যথেষ্ট হবে, নাকি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি কিনা পুরো ইউনূস সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার জন্য এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর পুনঃতদন্ত, পুনঃবিচারের উদ্যোগ নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়বে। এর পাশাপাশি এই যে এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আওয়ামী লীগের যেসব নেতা কর্মী, পুলিশ বাহিনীর যেসব সদস্য সহ যেই ব্যক্তিবর্গকে বিনা অভিযোগ গঠনে এই 1.5 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা জামিনে আটকে রাখা হয়েছে, তাদেরকে জামিন দেওয়াও বোধহয় আইনগত দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং ন্যায় বিচারের স্বার্থে একটা অতি জরুরি উদ্যোগ বটে।